অকাল কুষ্মাণ্ড, বিপ্লব স্পন্দিত বুকে আমিই লেনিন, এই পথের লোক ছিলেন। এজলাসে বসে বলতে ইনকালাব জিন্দাবাদ। 2 পয়সার দাম নেই এখানে। কোন নির্বাচন প্রমাণ করেছে এটা বিজেপির গড়? আপনি নন্দীগ্রাম নিয়ে বলতে পারেন শুভেন্দু অধিকারী জিতেছে, কিন্তু সেটাও তো ডিসপুটেড জয়। চোতা থেকে পরীক্ষা দিয়েছেন, টুকলি করে পরীক্ষা দিয়েছেন। শুভেন্দু তার মায়ের সাথে বেইমানি করেছে, রাজনৈতিক মায়ের সাথে। সিপিএম কতটা অবাক হয়েছে জানি না, আমার বাবা তার চেয়ে বেশি অবাক হয়েছে। সায়ন যেন সিপিএম এর ভোটটা পায়, তমলুক তৃণমূল জিতছে, কে আসবে সেটা ফ্যাক্টর না। তৃণমূলের তরুণ তুর্কি, এই মুহূর্তে আমরা প্রচারে রয়েছি দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। প্রথমেই তার সঙ্গে কথা বলবো। প্রচার কেমন চলছে? খুব ভালো, ফাটাফাটি। বিজেপি ঘরে ঢুকে গেছে। এই যে এতদিন তমলুকে রয়েছেন, এর আগে নিশ্চয়ই তমলুককে এইভাবে চেনা ছিল না। প্রচারের খাতিরে নিজে প্রার্থী হয়েছেন, তমলুকে প্রচার করছেন, তমলুককে কতটা চেনা? পরিচয় ছিল, আলাপ ছিল, প্রেম ছিল না। এখন প্রেম পর্বটা চলছে তমলুকের সাথে। তমলুকের সঙ্গে প্রেম পর্ব চলছে, আর সংসার কি তমলুকেই পাতা হবে? একদম। যখন এই যে প্রচারে আসছেন, প্রচার মানে একটা আলাদা বিষয়। এর আগে প্রচার করেছেন বিধানসভা, পঞ্চায়েত, অন্য প্রার্থীদের হয়ে, এখন নিজের হয়ে প্রচার। কতটা চাপ বেশি বলে মনে হচ্ছে? চাপ তো একটু বেশি। অন্যদের প্রচার করলে যে চাপটা থাকে না, নিজে ক্যান্ডিডেট থাকলে সেই চাপটা থাকে, তো সেই চাপটা কিছুটা আছে, তবে অসুবিধা নেই, ম্যানেজ হয়ে যাচ্ছে। রাজনীতির ছাত্র দেবাংশু ভট্টাচার্যের জন্য কি এই লড়াইটা কোথাও গিয়ে কঠিন? না, কোনো কঠিন নয়, সহজ লড়াই। যে কোনো লড়াই কঠিন, যে কোনো লড়াই সহজ। মানে আমরা লড়ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে, তাই লড়াই সহজ। আমাদের কাছে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী আছে। আর কঠিন তার কারণ হচ্ছে যে কোনো লড়াই কঠিন। যাদবপুর দক্ষিণ কলকাতা থেকে শুরু করে যতটা যাদবপুর দক্ষিণ কলকাতা ততটাই তমলুক কাথি, কোনো তফাৎ নেই। মানুষ সব জায়গায় একই রকম ভাবে সমর্থন করছেন। মানে তৃণমূলের জন্য দক্ষিণ কলকাতার তমলুক একই সিট বলে মনে হয়? একদম, কারণ খাদ্যসাথী, সবুজ সাথী, লক্ষ্মীর ভান্ডার, সেটা তো কলকাতার কাঁচি দেখে বিচার করে হয়নি, হয়েছে সব জায়গাতে। তাহলে আউটকামটা কেন সব জায়গাতে এক হবে না? এই জন্য গ্রামের আঁকাবাঁকা পথ পেরিয়ে দেবাংশু ভট্টাচার্য তমলুকের প্রচারে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শঙ্খধ্বনি, উলুধ্বনি দিয়ে তাকে বরণ করে নিয়েছেন মহিলারা। তাদের সঙ্গেই কথা বলবো। নির্বাচন আসছে, নির্বাচন আসছে, কি মনে হচ্ছে কোন দিকে হাওয়া? তৃণমূলের দিকে হাওয়া। তৃণমূলের দিকে হাওয়া বলছেন? শুধুমাত্র মহিলা ভোট ব্যাংক কি লক্ষ্মীর ভান্ডারের জন্য মহিলাকে সবাই পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী দিদি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, স্বাস্থ্যসাথীর কার্ড করে দিচ্ছে, রূপশ্রী, যুবশ্রী সব করেই দিচ্ছে। 10টা অঙ্গীকার দিয়েছে দিদি আমাদের। আমরা দিদিকেই চাই, দেবাংশুদাকেই আমরা ভোট দিতে চাই। বিপদের বন্ধু, বিপদের বন্ধু, বিপদের বন্ধু, বিপদের বন্ধু দিদি। দিদি দিদি আমাদের বিপদের বন্ধু, সব সময় আমাদেরকে আগলে রাখছে। দিদি তাকে দেবেন, কাকে দেবো? তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকেই ভোট নাকি? হ্যাঁ, আমাদের তমলুকবাসী সৌভাগ্য, আমরা দেবাংশুর মতো একজন ছেলেকে পেয়েছি এবং তাকে আমরা ভোট দেবো। আমরা জীবনে অন্তত এটা আমাদের সান্ত্বনা, যে সারা জীবনের সান্ত্বনা, যতদিন বেঁচে থাকবো, যতদিন রাজনীতির মধ্যে থাকবো, ময়দানে থাকবো, এটা আমাদের অহংকার, গর্ব যে আমরা দেবাংশুকে ভোট দেবো। দেবাংশু, ভোট ফর দেবাংশু, ভোট ফর দেবাংশু, ভোট ফর দেবাংশু। যার মন্তব্য পোস্টকে ঘিরে সোশ্যাল মিডিয়া এতদিন ছিল তোলপাড়, এখন তিনি তমলুকেই প্রচারে ঝড় তুলছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তার সঙ্গে কথা বলবো। এই যে যখন যাচ্ছেন প্রচারে, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে একসময় আপনি ছোঁয়ার জন্য বা জড়িয়ে ধরার জন্য মানত করতেন, তিনি আপনার হয়ে প্রচার করতে আসছেন, বলছে আমার প্রার্থীকে ভোট দিন। গাঁ কাটা দেয়? অবশ্যই, যারা বলেন স্বপ্ন সত্যি হয় না, আমি সে কথা আর বিশ্বাস করি না। আমি কোনোদিন এমপি হবো, এমএলএ হবো, এটা আমার কাছে স্বপ্ন ছিল না। আমার কাছে স্বপ্ন ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আমার হাত তুলেছে, বলছেন দেবাংশুকে ভোট দিন, এইটা আমার কাছে স্বপ্ন। আমি আমার প্রাণপ্রিয় যে সিম্বলটা, সেই সিম্বলটার হয়ে আমি ক্যান্ডিডেট, এটাই আমার কাছে স্বপ্ন ছিল, আর সেই স্বপ্ন সত্যি হয়ে গিয়েছে। আপনার রাজনৈতিক যে উত্তরণ তা বেশ ঈর্ষণীয়। প্রথমে সমর্থক, তারপর দেখা গেল দলের মুখপাত্র, কিছু সময় যুব পদে ছিলেন, তারপর আইটি সেল, এখন একদম সরাসরি লোকসভার ময়দানে। নিজের কিরকম লাগে এই রাজনৈতিক উত্তরণটা? আবারও বলছি, স্বপ্নের মতো। আমি যদি আজ থেকে 4.5 বছর 5 বছর আগে দাঁড়িয়ে কেউ আমাকে বলতো
যে আগামী 4-5 বছর এগুলো হবে, আমি তাকে বলতাম বাহ খুব ভালো জোকস করতে পারেন। আমি নিজেই হয়তো বিশ্বাস করতাম না। বা আমি আজ থেকে 5 বছর আগে যদি টাইম মেশিনে করে 5 বছর পরে আজকের দিনে এসে এই দৃশ্যটা দেখতাম, সেদিন দাঁড়িয়ে হয়তো আমি ভাবতাম টাইম মেশিনটা কি ভুল তৈরি করেছে, মেকানিজমে কোনো গড়বড় হয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সত্যি আমার কাছে স্বপ্নের মতো লাগে, এবং এটা আমি ভাবতে গর্ববোধ করি যেটা আমার দলই সম্ভব, তৃণমূল কংগ্রেসেই সম্ভব, যার কোনো রাজনৈতিক বাপ নেই, কাকা নেই, মামা নেই, মামি নেই, মেশো নেই, মাসি নাই, পিসা নাই, পিসি নাই, যার রাজনৈতিকভাবে চারকুলে কেউ নাই, সেরকম একজন সাধারণ দলের সমর্থককে, যিনি দলের সাধারণ একজন কর্মীকে সেখান থেকে এই ধীরে 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 উত্তরণের পথ দেখানো, এবং লোকসভা নির্বাচন মানে এটা হচ্ছে সবচেয়ে বড় নির্বাচন, পৌরসভা নয়, পঞ্চায়েত নয়, বিধানসভাও নয়, এত বড় একটা ইলেকশনে কন্টেস্ট করতে পাঠানো, আমার মনে হয় এটা তৃণমূল কংগ্রেসেই সম্ভব, অন্য কোনো দল হলে এটা হতো না। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলেন, আবার আপনার মা তিনি যখন দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার হয়ে প্রচারে আসছে, তার কি প্রতিক্রিয়া? প্রথমবার দিদি যেদিন মহিষাদল এসেছিলেন প্রথম প্রচারে, সেদিন আমার মাও ছিলেন দর্শক আসনে বসে সাধারণ দর্শকদের মাঝে। তো আমার মায়ের কাছে এই দৃশ্যটা হয়তো স্বপ্নের মতোই, আমার মাও বিশ্বাস করতে পারেন না, কারণ প্রথম যখন আমি রাজনৈতিক লেখালেখি করতাম সোশ্যাল মিডিয়াতে, আমার মা পাড়া থেকে নেতা ধরে এনে আমাকে বকলমে হুমকি খাইয়েছিল, প্ল্যান মাফিক হুমকি। আপনারই দলের? আমারই দলের। হুমকি বলতে ওরকম নয় যে এই বয়সে রাজনৈতিক জিনিস করো না বাবা, এগুলো ঠিক না। আজকে তারা প্রোগ্রাম করে আমি সেখানে যাই অতিথি হিসাবে, যদি আমার পাড়ার প্রোগ্রাম। তা আমার বক্তব্য হচ্ছে আমার মা যে কোনোকালই চাইতো না রাজনীতি করি, তো সেই জায়গা থেকে মাও হয়তো যখন ওই দিনের কথাটা কল্পনা করেন যে এই ছেলেকে একদিন অন্য লোককে ডাকিয়ে আনিয়ে হুমকি খাইয়ে রাজনীতি বন্ধ করানোর চেষ্টা করেছিলাম, আর সেই মা আজকে যখন বসে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার হাত তুলে ধরে বলছে ভোট দিন, আমার মাও হয়তো কোথাও গিয়ে মায়েরও বিশ্বাস করতে কষ্ট হয়। এই যে বলেন মা চায় না রাজনীতি করি, রাজনীতি কেন করি এটা মা কেন চাইতো না? আপনার তাতে প্যাশন। আর 5টা মধ্যবিত্ত বাঙালি পরিবারের যে একটা ট্যাবু রয়েছে রাজনীতিকে কেন্দ্র করে, একটা যে ধারণা যেটা ভিতরে ঢুকে রয়েছে, কি ধারণা? যে রাজনীতি হয়তো ভালো লোকেদের জন্য নয়, ভালো ছেলেদের জন্য নয়, রাজনীতি হয়তো আমাদের মতো মধ্যবিত্ত বাঙালি পরিবারের জন্য নয়, রাজনীতি করতে গেলে বিরাট সম্পদশালী হতে হয়, নয় রাজনীতিতে টিকতে পারা যায় না, এই সমস্ত ধারণাগুলোই ছিল। প্লাস রাজনীতি মানেই একটা মার দাঙ্গা, এই সমস্ত ব্যাপার যেটা টেলিভিশনে তারা এত বছর ধরে দেখে এসছেন। ফলে আর 5টা বাঙালি মধ্যবিত্ত পরিবারে রাজনীতি সম্পর্কে যে রিয়াকশন, আমার মায়েরও তাই ছিল, তার অন্যথা নয়, এবং আজও তাই। কোন দল করছি আমি সেটা ফ্যাক্টর নয়। এখন মেনে নেননি? আজও মাকে যদি শোনে যে আমি রাজনীতি ছেড়ে দেবো আজ থেকে 1-1.5 বছর পর, আমার মা খুশিই হবে। আমার মা বলে যাক ঘরের ছেলেটা ঘরে ফিরলো, কারণ এখন তো আমাকে পাই না, গত প্রায় 4 বছর ধরেই আমাকে সেভাবে পায় না, তো সেটা হচ্ছে একটা কারণ। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মা যখন আমাকে এই জায়গাতে দেখে, আমি ফিল করতে পারি মায়েরও হয়তো কোথাও গিয়ে একটু তো গর্ববোধ হয়। এই যে বলেন রাজনীতি নিয়ে একটা ধারণা মানুষের মনে গেঁথে রয়েছে, আপনি নতুন প্রজন্মের রাজনীতিক, আপনার কি কোথাও গিয়ে দায়বর্তায় নাই এই ধারণা বদলে দেওয়ার বা খণ্ডন করার? এই জন্য যে তমলুকে এসেছি, এই শুভেন্দু অধিকারী চালাচামুন্ডাদের হাত ধরে গোটা পূর্ব মেদিনীপুরটাকে তারা যেভাবে অস্থির করে রেখেছেন এবং যেভাবে রাজনৈতিক সন্ত্রাসের বাতাবরণ এবং দুর্নীতির আখড়া করে রেখে দিয়েছেন, সেটাকে পরিষ্কার করার জন্য এসেছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় ওটাই বলেছেন, আমি দেবাংশুকে জেলাটা পরিষ্কার করার জন্য পাঠিয়েছি, এই শুভেন্দুদের নোংরামি পরিষ্কার করার জন্য এসেছি। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে অবশ্যই নিজের লক্ষ্য তো একটা আছেই। বাবা কি বলছে? আমার বাবা খুব একটা মতামত দেন না, আমার বাবা এমনি খুব শান্তশিষ্ট মানুষ, আবার রেগে গেলে খুব ভয়ঙ্কর মানুষ। সেই জায়গা থেকে বাবাও কখনো কল্পনা করেনি ছেলে লোকসভায় টিকিট পাবে, তো সেটা দেখে আমার বাবাও যার পর নাই মানে অবাকই বলা চলে, এই লোকসভাতে তোকে টিকিট দিল, মানে সিপিএম কতটা অবাক হয়েছে জানি না, আমার বাবা তার চেয়ে বেশি অবাক হয়েছে। আর বান্ধবী কি বলছে? দুঃখের বিষয়, আমি আপনাকে এর আগের ইন্টারভিউতে বলেছিলাম আমার আপাতত কোনো বান্ধবী নেই। একই প্রশ্ন যদি আপনি এক পক্ষ কাল পরপর করেন, তাতে উত্তরটা হ্যাঁ হয়ে যাবে না। তাহলে কি আপনি শুভেন্দু অধিকারী নাকি রাহুল গান্ধী, কোন পথে গেছেন? সবে বয়সটা 28, ফলে ওদের কেউই নই। এই যে প্রচারে যাচ্ছেন সেখানে তো বিয়ের প্রস্তাবও মিলে গিয়েছে। মিলে গিয়েছে, কে একজন দিদি আমাকে বললেন পাত্রী ঠিক করে রেখেছেন, হলদিয়াতে এটা ঘটেছিল। ভালো লাগে, এক্সপিরিয়েন্স গুলো ভালো লাগে, এই অভিজ্ঞতাগুলো ভালো লাগে। হ্যাঁ একদম।
মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সমর্থনে প্রচারে আসছেন, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি আপনার বিরোধিতায় প্রচারে আসছেন, ভয় করছে? নরেন্দ্র মোদী তো কটা 19টা না কটা না 20টা মিটিং করেছিল বিধানসভা নির্বাচনে। যে কটা সিটে মিটিং করেছে তার স্ট্রাইক রেট 50%ও নয়। নরেন্দ্র মোদীকে আনুন, বিল গেটসকে আনুন, বারাক ওবামাকে আনুন, ট্রাম্পকে আনুন, এখন আছেন জো বাইডেন তাকে আনুন, তমলুক তৃণমূল জিতছে। কে আসবে সেটা ফ্যাক্টর না, তমলুক তৃণমূল জিতছে। আপনার বিরোধিতায় যিনি বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি যখন বিচারপতি ছিলেন তখন একরকমের বক্তব্য মন্তব্য আমরা শুনতে পেতাম। এখন দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তিনি একাধিক ব্যক্তি আক্রমণ করছেন, কোথাও কোথাও গিয়ে সেগুলো কুরুচিপূর্ণ। যখন সেগুলো শোনেন রাগ হয়, প্রথম চিৎকার করে কি বলতে ইচ্ছা করে? আমার এটা ভাবতে ইচ্ছা করে সংবাদ মাধ্যমের একটা বড় অংশ তারা প্রথমে বিড়াল ছানা ছিলেন, চোখটা ফোটেনি, তাই কাউকে ভগবান তকমা দিয়ে দিয়েছিলেন। আজকে কারো চোখটা ফুটছে, চোখ ফোটার পর দেখতে পাচ্ছেন আসলে কাকে ভগবান তকমা দিয়েছিলাম। ভগবান একজন মহিলা রেট জিজ্ঞাসা করেন? আমি আপনাকে জিজ্ঞেস করছি, করতে পারেন? উনি একের পর এক যা নোংরা ভাষা ব্যবহার করেছেন, আমাকে তো আক্রমণ করেছেন বাদ দিন, আমার দলকে, আমার দলনেত্রীকে, তৃণমূলকে জানোয়ারদের দল বলা, আমার দলনেত্রীকে কুৎসিততম ভাষায় আক্রমণ করা, এই সবটাই উনি করছেন। এবং আমি বিশ্বাস করি তমলুক তো শিক্ষিত সচেতন মানুষের জায়গা এবং এই মাটির অনেক ইতিহাস আছে। গোটা দেশে যখন ব্রিটিশদের দালালি করছিল বিজেপির পূর্বসূরীরা, সেই মুহূর্তে দাঁড়িয়ে এই মাটিটা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছিল। মাতঙ্গিনী হাজরা গুলি খাচ্ছিল, ক্ষুদিরাম বসুরা গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে নিচ্ছিল, সতীশ সামন্ত থেকে শুরু করে, সুশীল ধারা থেকে শুরু করে, বীরেন্দ্র শাসমল থেকে শুরু করে, অজয় মুখোপাধ্যায় থেকে শুরু করে, এই জেলার প্রচুর ইতিহাস। এই জেলা আর যাই হোক এরকম একটা লোককে গ্রহণ করবেন না বলেই আমার বিশ্বাস। অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ দিতে গিয়ে বলছেন যে আমার মূল প্রতিপক্ষ হচ্ছে সায়ন ব্যানার্জি, যিনি বামেদের প্রার্থী, আপনাকে খুব একটা মাঠে ঘাটে দেখা যাচ্ছে না, এটা নিয়ে কি? ये डर हमें अच्छा लगा। এই যে সায়নকে প্রতিদ্বন্দ্বী বলছেন, এর মূল কারণটা কি? সোজা অঙ্ক। সায়নকে তিনি যদি তার প্রতিদ্বন্দ্বী হিসাবে এস্টাবলিশ করতে পারেন পাবলিকলি, তাহলে মুসলিম ভোটটা যদি একটু কেটে সিপিএম এর দিকে যায়, তো সোজা অঙ্ক। আর এইসব পলিটিক্স নিয়ে তো শুভেন্দু অধিকারী থেকে সদ্য শিখছেন। আমি বলছি উনি পলিটিক্স করছেন 2 মাস, আর তমলুকের মানুষের রাজনৈতিক অভিজ্ঞতা তার চাইতে অনেক বেশি। বলে এইসব বোকা বোকা স্টান্টবাজি করে কোনো লাভ নেই। তমলুকে কি সংখ্যালঘু ভোটই তৃণমূলের মূল অস্ত্র? না, এখানে সংখ্যালঘু ভোট কত? 17-18%। মূল অস্ত্র তো মানুষ, সেই মানুষের মধ্যে সংখ্যাগুরু সবাই আছেন। মেরুকরণ হয়েছে তমলুকে? না, করতেও পারবে না। শুভেন্দুর গড় বলা হয়। এই শুভেন্দুর গড় যারা বলেন তারা তো প্রমাণ দেন না, এমনি বলার হয় তাই বলেন, তারা তাদের মজা পায় তারা বলে। যেমন আপনার নন্দীগ্রামে হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, যেমন আপনি বলে মজা পেলেন, কিন্তু আপনি আমায় বলুন তো, শুভেন্দুর যদি পূর্ব মেদিনীপুর গড় হয়, তাহলে শেষ বিধানসভা নির্বাচনে তো বলেছিলেন তৃণমূলকে 0 করবেন পূর্ব মেদিনীপুর থেকে। 16টা আসনের মধ্যে তৃণমূল 9টা আসন পেল, বিজেপি 7টা। কেন? তা ময়নাটা আমরা মাত্র 300 না 400 ভোটে হেরেছি, ওটা ধরলে 10টা আসন আমরা, 6টা আসন ওরা। কার গড় এটা? কোন নির্বাচন প্রমাণ করেছে এটা বিজেপির গড়? আপনি নন্দীগ্রাম নিয়ে বলতে পারেন শুভেন্দু অধিকারী জিতেছে, কিন্তু সেটাও তো ডিসপুটেড জয়, সেটার মধ্যে ডিসপুট রয়েছে যেটা আদালতে বিচারাধীন। তাহলে কি প্রমাণ করলে এখন অব্দি শুভেন্দু অধিকারীর গড়? কবে? শুভেন্দুর জন্য এটা একটা প্রেস্টিজ ফাইট, ঠিক আছে, সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হতে পারেন কিন্তু বকলমে লড়ছেন শুভেন্দু অধিকারী, এরকমই আপনি এটা মানে? আমি এটা মানি যে আমি লড়ছি শুভেন্দু অধিকারীর সাথে, আমার এখানে ক্যান্ডিডেট শুভেন্দু অধিকারী। অভিজিৎ গাঙ্গুলিকে আমি মানে কি বলছি, 2 পয়সার দাম নেই এখানে, হি ইজ নোবডি। আমি লড়ছি শুভেন্দু অধিকারীর সাথে এবং আমি হারাবো শুভেন্দু অধিকারীকে। তৃণমূলের এখানে সংগঠন রয়েছে, অনেকেই বলে তৃণমূলের নেতারা তলে তলে শুভেন্দুর সঙ্গে যোগসাজশ রেখেছেন, এটা কি রূপকথা নাকি একদম বাস্তব? শুভেন্দু অধিকারী আশেপাশে যারা ঘুরে বেড়ান রোজ রাত্রিবেলা আমাকে ফোন করে শুভেন্দু প্ল্যানিংটা আমাকে বলেন, রোজ রাত্রিবেলা 11টা পর। তাহলে কি তারা আপনার খোঁচরে কাজ করছে? শুভেন্দু যদি আমার এদিকে খোঁচর থেকে তার 4 গুণ খোঁচর বেশি আমার শুভেন্দুর ওখানে রাখা আছে। আপনাকে আমি পার্সোনালি বলে দিতে পারি শুভেন্দু অধিকারী গতকালকে রাত্রিবেলা কি প্ল্যানিং করেছেন কাদের সঙ্গে বসে, আমি এটা আপনাকে বলে দিতে পারি। তো ফলে স্বাভাবিকভাবে শুভেন্দুবাবুর আশপাশে অনেক লোক আছেন যারা আমাদের সঙ্গে যোগাযোগে আছে। আপনি এমনি কথা বলতে ভালোবাসেন, আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনার বিরোধিতা করছেন, তাকে নিয়ে বলতে বলে তো আপনি অনেক বলতে পারবেন। আমি বলবো একটা 1 লাইনার বলতে, তার সম্বন্ধে যদি 1 লাইনে কিছু বলতে আপনি কি বলবেন? অকাল কুষ্মাণ্ড,
এখানে যে বললাম যে পলিটিক্যাল ফাইট চলছে আপনার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল অফ পলিটিক্সে উনি তো ফার্স্ট বয়, আপনি তো নতুন এসেছেন, আপনার এই যে টক্করটা সেটা কোথায় মানে অসামঞ্জস্য হয়ে যাচ্ছে, মানে ব্যালেন্সটা? 2010 সালের মাধ্যমিকে কেউ 50 পেতে পারে, কিন্তু আপনি তো প্রথমেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় বসেছেন। আবার 2023 সালের মাধ্যমিকে কেউ 75 পেতে পারে, দুজনেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। আর শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের ফার্স্ট বয় নয়, সরি, মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলে উনি অ্যাডমিশন নিয়েছিলেন, কিন্তু পরে আমরা জানতে পারি চোতা থেকে পরীক্ষা দিয়েছেন, টুকলি করে পরীক্ষা দিয়েছেন, আর স্কুল থেকে সাসপেন্ড করেছে। তো এই সাসপেন্ড হয়ে যাওয়ার পর তারপর পরবর্তীকালে চোরাইমাল বিদ্যানিকেতনে ভর্তি হয়েছেন, সেখানে পরীক্ষা দিয়েছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল থেকে তিনি বিতাড়িত, সেই স্কুলের ফার্স্ট বয় সেকেন্ড বয় হওয়ার কোনো প্রশ্নই আসে না। একথা ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করেছিলেন, মা যেমন তার সন্তানদের বিশ্বাস করেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব মেদিনীপুরের পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া ছিল শুভেন্দু অধিকারীকে, একথাও সত্যি, এবং সেই পাওয়ার অফ অ্যাটর্নি ব্যবহার করে তিনি যাচ্ছে তাই কাজ করেছেন জেলা জুড়ে, একথাও সত্যি। কিন্তু পরবর্তীকালে আমরা কিন্তু তাকে প্রশ্রয় দিইনি বলেই তার অনুগামী তৈরি করে পার্টিকে ছেড়ে দেওয়া, বেরিয়ে যাও। সেই নন্দীগ্রামে দাঁড়িয়ে তার বিখ্যাত ভাষণ, কোথায় আমার চলার পথের মাঝে কাঁটা নেই, সেই রাস্তা আমাকে বেছে নিতে হবে। তার মানে এই যে চলার পথে উনি কাঁটা পাচ্ছিলেন, এই কাঁটাটা কেন পাচ্ছিলেন? কারণ আমরা বুঝতে পারছিলাম যে উনি আসলে পাওয়ার অফ অ্যাটর্নি ব্যবহার করে ভুলভাল কাজ করছেন। তো মা তার সন্তানের থেকে পাওয়ার অফ অ্যাটর্নি কেড়ে নিয়েছে, সন্তান হয়ে গেছে কুসন্তান, মা তো সেই সন্তানকে আর রাখবে না, সেই সন্তানকে বিতাড়িত করেছে। এবং সেই সন্তান সেই মায়ের সবচেয়ে বড় শত্রু, রোজ চেষ্টা করে কিভাবে মায়ের ক্ষতি করা যায়। কিন্তু আমার ঠাকুমা একটা কথা বলেছিল, আজও বিশ্বাস করি, বাবু পৃথিবীতে যে কারোর সাথে বেইমানি করো ক্ষমা পেয়ে যাবে, কখনো মায়ের সাথে বেইমানি করো না। শুভেন্দু তার মায়ের সাথে বেইমানি করেছে, রাজনৈতিক মায়ের সাথে, এই জন্মেই ওকে ওর পাপের হিসাব চুকিয়ে যেতে হবে। সায়ন বন্দ্যোপাধ্যায় আপনার সমসাময়িক বয়সের দিক দিয়ে দেখতে গেলে আবার সোশ্যাল মিডিয়াতে আপনারা দুজনেই বেশ অ্যাক্টিভ বলা যায়, আপনিও কিছু মন্তব্য করেন, সেগুলো ভাইরাল হয়, তারগুলো ভাইরাল হয়। এখন মেঘে মেঘে যুদ্ধটা মাঠে ময়দানে যুদ্ধ হয়েছে, হাড্ডাহাড্ডি বা জমজমাট কি সে কারণে বলা যেতে পারে? আমি মনে প্রাণে চাই সায়ন যেন সিপিএম এর ভোটটা পায়। মানে বামের ভোট যে রামে গেছিল সেটা আপনি চান যে আবার ফিরে আসুক বামে? অবশ্যই চাই ফিরে আসুক, সিপিএম ভোটটা পাক। আমি সিপিএম সমর্থকদের উদ্দেশ্যে বলছি, তাহলে তো জীবনে আপনারা ঘুরে দাঁড়াবেন না। প্রতিটা ভোটেই যদি মনে করেন একে হারাতে ওকে ভোট দেবো, ওকে হারাতে একে ভোট দেবো, প্রতিটা ভোটেই যখন এটা মনে করবেন, তাহলে আলটিমেটলি প্রতিটা ভোটেই আপনার দল জিরো হবে। আর প্রতিটা ভোটেই যখন আপনার দল জিরো হবে, এখনো যে 2-4 জন করেন সিপিএমটা, তারাও এবার করার মানসিকতা লুজ করবেন, মোরাল ডাউন হয়ে যাবে। একদিন সিপিএম পার্টিটা হয়ে যাবে ভূতের পার্টি, অলরেডি সেটা হতে চলেছে, মরা দল হয়ে গেছে একখানা। কিন্তু মরা দল হলে এখনো ধুকপুক করছে, ব্রেন ডেড হয়ে গেছে, কিন্তু এখনো ডাক্তার বলছে প্রাণটা আছে, সেইটুকুও চলে যাবে। তাই বাম সমর্থকদের কাছে আমার আবেদন, আপনারা আপনাদের পার্টিকে ভোটটা দিন, আপনাদের পার্টিটাকে জীবিত রাখুন। কতদিন আর ভাড়াটে সৈনিকের কাজ করবেন? বামেরা যদি বামেদেরকে ভোট দেয় তাহলে তৃণমূলের জন্য অস্বস্তির কারণ হবে না? কেন হবে? শুনুন, আমি তো আমার ভোটটা পাবো, যে তৃণমূলকে ভোট দেয় সে তৃণমূলকে দেবে, আর যে তৃণমূলকে দেবে না সে তৃণমূলকে দেবে না। যে তৃণমূলকে দেবে না সে কখনো বামকে দেবে, কখনো বিজেপিকে দেবে, এটা ওদের সাংসারিক ব্যাপার। তৃণমূল বিরোধী ভোটটা কে নিজের কাছে রাখবে? তৃণমূল প্রার্থী হিসেবে আপনি চান যে তৃণমূলের মূল প্রতিপক্ষ বামরা হোক? আমি তো চাই তাই হোক। বিজেপি নয়? না, বিজেপি বাংলার কালচারের সাথে কোথাও ম্যাচ করে না। এই বাংলায় উত্তর ভারতীয় সংস্কৃতির আমদানি করা বিজেপি কোনোদিনই বাঙালির বা বাংলার হতে পারে না। আপনি বলুন তো, পূর্ব মেদিনীপুরের মাটিতে আপনি ঘুরুন, প্রতিটা বাড়িতে একটা করে হরিত্থান পাবেন, প্রতি পাড়াতে একটা বা দুটো করে শীতলা মায়ের মন্দির পাবেন, এবং শীতলা মায়ের পাশে বিরাজ করছেন মা মনসা। বিজেপি কোন রাজনীতি চাপিয়ে দিচ্ছে? জয় শ্রীরাম। আর পূর্ব মেদিনীপুরের পাড়ায় পাড়ায় মায়েরা ঠাকুমারা মাথায় তিলক কেটে বলে হরে কৃষ্ণ। কেন দিল্লি থেকে এসে নেতারা হরে কৃষ্ণ বলবেন না এখানে? কেন জয় শ্রীরাম চাপিয়ে দেবেন? রামকে তো আমরা আমাদের পূর্ব মেদিনীপুরের মায়েরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এখানে রামকে চেনে। কিন্তু ওরা চাপিয়ে দিচ্ছে জয় শ্রীরাম, হরে কৃষ্ণকে ভুলিয়ে দিচ্ছে, মা শীতলাকে ভুলিয়ে দিচ্ছে, মা মনসাকে ভুলিয়ে দিচ্ছে। আমি এটাই বলছি, বিজেপির সংস্কৃতি বাংলার এবং বাঙালির নয়। ফলে পূর্ব মেদিনীপুরের সাথেও বিজেপি হচ্ছে, পূর্ব মেদিনীপুরের বিপরীত শব্দ হওয়া উচিত বিজেপি, অ্যান্টোনিম হওয়া উচিত বিজেপি। যদি বলি আকাশের বিপরীত শব্দ পাতাল, সাদার বিপরীত শব্দ কালো, লম্বার বিপরীত শব্দ বেটে, তাহলে পূর্ব মেদিনীপুরের বিপরীত শব্দ হওয়া উচিত বিজেপি। কারণ পূর্ব মেদিনীপুর যখন ব্রিটিশদের সাথে লড়াই করছে, সেই মুহূর্তে ব্রিটিশদের দালালি করছে বিজেপির পূর্বসূরীরা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনোদিনই এই সংস্কৃতির বিজেপি পূর্ব মেদিনীপুরের হতে পারে না। ফলে স্বাভাবিকভাবেই সেই জায়গা থেকে আমি সবসময় চাইবো যে বাম আমার প্রতিপক্ষ হোক, তাদের সাথে লড়াই হোক, বাট নট বিজেপি। তমলুকে যে তিন দলের প্রার্থী, আপনি তৃণমূল কংগ্রেসের বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির বা সায়ন
বামেদের তিনজনই বাইরের, মানে কলকাতার থেকে একদম আমদানি করা বলা যেতে পারে। তিনজনে কলকাতাতে যদি হয় জেলার থেকে আমদানি করে, কিন্তু তমলুকের ভূমিপুত্র কেউ নয়, তমলুকের ভূমিপুত্র কেউ নয়। এখানে কোথাও গিয়ে কে এগিয়ে রয়েছে? মানে অর্থাৎ আপনাদের কি তমলুকে কোনো নেতা ছিল না বলে আপনাকে ওখান থেকে এনে তমলুকে প্রার্থী করতে? প্রথম কথা, আমাকে প্লিজ কলকাতার লোক বলবেন না, আমি হাওড়ার লোক, গ্রামের ছেলে, এবং আমার পঞ্চায়েত এলাকায় বাড়ি, হাওড়ার বালিতে আমি থাকি। কলকাতা আমার পিনকোডও নয়, কলকাতা আমার অ্যাড্রেস। বিভিন্ন জায়গায় তৃণমূল কিংবা বিজেপি যে প্রচার করছে ভূমিপুত্র লিখে, সেইটা তো কোথাও গিয়ে এখানে করা যাচ্ছে না, সেই পয়েন্টে তো 1 পয়েন্ট পিছিয়ে গেলে। তিনজনই 1 পয়েন্ট পিছিয়েছি, আলটিমেটলি লস 0। মাঠে লড়াই কে এগিয়ে আছে? অবশ্যই তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন দেখতেই পাচ্ছি না তৃণমূলের প্রার্থীকে। স্বাভাবিক, দেখতে পাবেন না। উনি তৃণমূলকে দেখতে পাবেন কেন? উনি বিপ্লব স্পন্দিত বুকে আমিই লেনিন, এই পথের লোক ছিলেন। এজলাসে বসে বলতেন ইনকালাব জিন্দাবাদ। সেই লোকটা আজকে বিজেপি করছে শুধুমাত্র এই কারণে যে সিপিএম রাজ্যে ক্ষমতায় নেই, নাহলে তিনি মাম করতেন। মানে এহার তিনি সিপিএমটা করতে পারবেন না, কারণ সিপিএম এর কিছু নাই, তাই তিনি বিজেপি করছেন। তো তার সিপিএম প্রতি একটা সফট কর্নার আছে, তাই তিনি সিপিএম কে বেশি দেখছেন। আর তৃণমূলকে উনি দেখতে পাবেন না, এটা স্বাভাবিক। আমরাও যেমন ওনাকে দেখতে পাচ্ছি না। সত্যি সত্যি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মিছিলে মিটিংয়ে কোথায়? মিছিলে কটা মিছিলে হেঁটেছেন, রোদে চামড়া পুড়িয়েছেন। আমি তো কালো হয়ে গেছি কদিনে এসে, 2.5 মাসে রোদে পুড়ে পুড়ে, বৃষ্টিতেও ভিজেছি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোথায়? তিনি বেরোননি তো। যে লোকটা 5 বছর আগেই এত আলটুসি ভোটের সময়, বেরোতে চাইছেন না, ওমা রোদ লাগাবো না, চামড়া কালো হয়ে যাবে, সে লোকটা ভোটের পরে 5 বছর মানুষের সাথে থাকবে, এটা কি মানুষ বিশ্বাস করবে? এই যে তমলুকের 2.5 মাস বললেন, তমলুকের 2.5 মাস আপনাকে কি শিক্ষা দিল এবং এখন কত কনফিডেন্ট তমলুক প্রচার করে তমলুকে? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि যুগে যুগে। তমলুক আমাকে এই শিক্ষা দিয়েছে যে যখনই যখনই অধর্মের উত্থান হয়, তখনই তখনই তিনি আসেন ধর্ম রক্ষা করতে। এই জেলা জুড়ে যে অধর্ম শুভেন্দু অধিকারীরা করেছেন, ভগবান আমাদের সঙ্গে আছেন এবং তিনি স্বয়ং এই যুদ্ধটা আমাদের পক্ষে দাঁড়িয়ে লড়ছেন, এটা আমরা বিশ্বাস করি। তমলুক আমাকে এই শিক্ষাটা দিয়েছে যে তোমাকে যত আশপাশ থেকেই বলা হোক না কেন কঠিন, বন্ধুর পথ, কিন্তু আমি মাঠে নেমে বুঝতে পেরেছি যতটা কঠিন বলে সংবাদ মাধ্যম বলছিল, যা বলছিল ততটা কঠিন কিন্তু নয়। উল্টে আমার মনে হচ্ছে বিজেপির জন্যই ময়দান কঠিন, কারণ ঈশ্বর বা ওপরওয়ালা বিজেপির সঙ্গে নেই। অধর্মের বিনাশ করতে ঈশ্বর বা ওপরওয়ালা আমাদের সঙ্গে আছেন। তমলুক আমাকে এই শিক্ষা দিয়েছে, সত্যের পথে চলো, ন্যায়ের পথে চলো, মানুষ তোমার সঙ্গে থাকবে। আমার গায়ে কালির দাগ নেই, শুভেন্দু অধিকারী অনেক কালির দাগ লাগানোর চেষ্টা করছেন, মানুষ সেই কালিটা 4 জুন ফিরিয়ে দেবে। 1984 ভোটের মতো যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই জায়েন্ট কিলার তকমা যদি আপনার গায়েও লাগে, আপনিও যদি জায়েন্ট কিলার হন, তাহলে প্রথম কি কাজ করবেন ভোটে জিতে? এই তকমাটা আমার গায়ে কোনোদিন লাগবে না জেতার পরেও, কারণ আমি জায়েন্ট কিলার হব না। তো কে জায়েন্ট যাকে কিল করছি আমি? সেলফিশ জায়েন্ট যদি হয়ে থাকে, দেন ইটস ট্রু। প্রথম কি করবেন? কাকে ফোন বা কিরকম প্রতিক্রিয়া? প্রথম ফোন কাকে করব? জেতার খবরটা পাওয়া মাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কারণ আমি আজকে যেইটুকু যা তার গাইডেন্সে, তার গ্রুমিংয়ে, তিনি আমাকে পার্সোনালি গ্রুম করেছেন। ফলে জেতার পর প্রথম সুখবরটা আমি তাকে কল করে দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তোমার সরাসরি কথা হয় না, দিদির বাড়ির কাছে চলে যাবো জেতার পর, একটা প্রণাম করার জন্য, যে দিদি তোমার হাতে তমলুক তুলে দিতে পেরেছি, একটা প্রণাম করতে যাবো। আর প্রথম ফোন কলটা করবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর এই যে তমলুকে এতদিন ধরে প্রচার করছেন, প্রচার করা মানে হচ্ছে মাঠে ময়দানে ঘোরা, সেক্ষেত্রে আরো বেশি অভাব অভিযোগ কি কি হয়নি এগুলো বেশি শোনা যায়। সেক্ষেত্রে তমলুকে কি কি কাজ করবেন যদি জিতে আসে? অনেক কিছু। একটা গোটা লোকসভায় 7টা বিধানসভায় কি কাজ করবো ওটা আপনার 10 মিনিটের ইন্টারভিউতে বলা সম্ভব নয়। প্রথম যেটা হচ্ছে, মানুষ সাধারণত কাউন্সিলর বা পঞ্চায়েত সদস্যদের কাছাকাছি পান, তারপরে এমএলএ, এমপিটা অনেক দূরের। যেহেতু তাকে 7টা বিধানসভা নিয়ে কাজ করতে হয়, মোরালেস 18 লক্ষ ভোটার এবং মানুষের সংখ্যা আপনি হিসাব করেন প্রায় 24-25 লাখ ভোটার আর বাদ দিলে, তো 25 লাখ মানুষ 7টা বিধানসভা একজন এমপির পক্ষে সম্ভব না প্রত্যেকটা মানুষ তাকে রিচ করতে পারবে। আমার প্রথম টার্গেট হবে মানুষ আর এমপির মাঝে একটা ব্রিজ তৈরি করা। তার জন্য তমলুকে এসে আপনাকেও থাকতে হবে। অবশ্যই, আমি তো এখানেও থাকছি, এই যেটা দেখছেন 2.5 মাস ধরে তো এখানে রয়েছি বাড়ি বানিয়ে।
বাড়িতে মাঝখানে একবার গেছিলাম শুধু 1 এপ্রিল আমার জন্মদিনের দিন, বাকি আর বাড়ি যাইনি। 10ই মার্চ টিকিট ঘোষণা হয়েছে, 11ই মার্চ এসছি, 1 এপ্রিল একবারের জন্য বাড়ি গেছি, বাকি এখন অব্দি এখানে। 30 তারিখের পরেও তমলুকে মাটি কামড়ে দেবাংশু থাকবে? কাজ করার জন্য এসছি তো। আরে ম্যাডাম, আপনারা একটা কথা বুঝছেন না, এটা আমার জীবনের প্রথম নির্বাচন। ভগবান যদি আমার 68 বছরে বাঁচিয়ে রাখেন মিনিমাম, আমার বয়স এখন 28, তাহলে এখন আমাকে 40 বছর পলিটিক্স করতে হবে। তো যে কোনো ইন্টারভিউতে আপনি যখন যান, আপনি নিশ্চয়ই ওয়ালেও ইন্টারভিউ দিয়েছেন, তো প্রথম মাধ্যমিকের রিপোর্টটা তো শো করতে হয়েছে, সব জায়গাতে করতে হয়, আর মাধ্যমিকের রেজাল্ট হচ্ছে বেসিক। তারপরে আপনি যত বড় পিএইচডি হোল্ডারই হন না কেন, যটা ডক্টরেটই থাকুন না কেন, তারপর সেই রেজাল্ট। তো আমার রাজনৈতিক জীবনের মাধ্যমিক হচ্ছে তমলুকের 5 বছরের কাজ। কারণ আমি যে আগামী দিনে আরো 40 বছর রাজনীতি করব, তাদেরকে আমি কোন রিপোর্ট কার্ডটা দেখাবো যে এই দেখুন আমার জীবনের প্রথম নির্বাচনে আমি এই কাজটা করেছিলাম 5 বছরে, যে তারপর। ফলে আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন। ফলে আমার নিজের সিভি তৈরির স্বার্থে আমাকে কাজ করতে হবে। আর যদি হেরে যান? মানুষের কাজ যেভাবে চালাচ্ছিলাম সেভাবে চালাবো, কিন্তু আপনার এই যদিটা কোনোদিন হবে না। আর তমলুকের সঙ্গে যোগসূত্র থাকবে তাহলে, নাকি আবার সেই হাওড়া, বালি, কলকাতা? সাথে আগেই আমার যোগসূত্র ছিল। বিধানসভা নির্বাচনে আমি সবচেয়ে বেশি মিটিং মিছিল এই পূর্ব মেদিনীপুর জেলায় করেছি, সবচেয়ে বেশি। আমি যদি 511টা সভা সমিতি করে থাকি, যেটা আমার হিসাব, জানুয়ারির 1 তারিখ থেকে এপ্রিলের 26 তারিখ পর্যন্ত, যবে অবধি প্রচার চলেছিল, আমি 511টা মিটিং মিছিল করেছিলাম টোটাল। তার মধ্যে শুধু 70টা থেকে 80টা মিটিং মিছিল কেবল পূর্ব মেদিনীপুরে, অথচ 23টা জেলা। তো ফলে এই জেলার মাটি, এই জেলার নেতৃত্ব, এই জেলার বিধানসভাগুলো, তার ক্যারেক্টারিস্টিক্স, এগুলো আমার আগে থেকে জানা। বরং বাকি যে দুজন, তারা এই জেলাতে নতুন, প্যারাশুট ল্যান্ডিং করেছে, আমি নই। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে অলরেডি এর সাথে আমার যোগাযোগ আছে।